आपकी আদালতে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদবের ওপর অভিযোগ হলো যে উনি নাকি একেবারে উল্টো স্রোতেই চলেন। দেখুন, আপনি উজ্জয়ন থেকে এসেছেন, মহাকালের নগরী থেকে। লোকমুখে বলা হয় যে মহাকালের দরবারে কোনো রাজা রাতে ওখানে থাকে না, সন্ধে হলেই চলে যায়। এটা মহাকালের জায়গা। আপনি যখন মুখ্যমন্ত্রী হন, আপনাকে বোঝানোও হয় আপনি উল্টো রাস্তায় হাঁটেন, উজ্জয়নে রাত কাটান। দেখুন, কখনো কখনো কিছু বিনা কারণেও মিথ্যে কথা রটে যায়, বাজে কথা চলতেই থাকে। এখন আপনি বলুন যে ১৯৪৭-এর পরে দেশে কে রাজা? একজনের নাম বলুন তো, কেউ রাজা ছিলেন? আর রাজা তো রাজতন্ত্র শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। এখন তো নির্বাচিত নেতা, তো রাজা তো নয়, তাই না? দ্বিতীয় কথা, এই যে রাজা, একটা প্রবাদ চলছে নগর নিগমের সীমার মধ্যে রাজা রাত্রে থাকতে হবে। তাহলে বাবা মহাকাল নগর নিগমই তো সীমিত হয়ে গেল। কত মিথ্যে কথা! আরে বাবা মহাকালের দৃষ্টি থেকে ব্রহ্মাণ্ডে কেউ বাঁচবে নাকি? দুনিয়াতে কেউ বাঁচবে? হ্যাঁ, আর শেষ কথা, আমাদের ভগবান তো আমাদের মা বাবা তুল্য। ওরা তো আমাদের আজীবন আনন্দ, সুখ আর লম্বা আয়ুর আশীর্বাদ দেন। উনি কেন আমাদের প্রাণ নেবেন? এ তো আমাদের আয়ু পরমাত্মার দয়ায় যদি সম্পূর্ণ হয়ে যায়, তো পৃথিবীর কোনো শক্তি তো বাঁচাতে পারবে না। আর যদি ভগবানের আশীর্বাদ থাকে তো কেউ মারতেই পারবে না। এ বিষয়ে আমার গর্ব হয়। এটাই তো হলো সনাতন সংস্কৃতি। আপনি সকাল সকাল যখন ওঠেন, অন্যরা তো হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে, কেউ কেউ দেখে সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে, কেউ ফেসবুক দেখে, কেউ টুইটার দেখে। আপনি ভস্ম আরতি দেখেন? দেখুন, দেখুন, বাবা মহাকালের নগরের ভক্ত, আর ভস্ম আরতিতে একটা জীবন দৃষ্টি পাওয়া যায়। কখন আপনি ভস্ম আরতি দেখতে যাবেন, তো ভস্ম আরতিতে মোটামুটি ২ ঘন্টায় ভগবানের ওই দরবারে, ভগবানের ভস্ম আরতির শুরু যদি আপনি একবার দেখেন, জল থেকে শুরু করে জলেই আপনার সামনে সমাপন হয়। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো যাত্রা ভস্ম আরতির মাধ্যমে দেখানো হয়। প্রতিটি ব্যক্তি যার জন্ম হয়েছে মরতেই হবে তাকে, কিন্তু মৃত্যু আর জীবনের মধ্যে যে পরমাত্মা সময় ভালো মতো দিয়েছে, সেই সময়ের সদ্ব্যবহার করে নিন। এটাই তো ভস্ম আরতি। আর আমি তো পরমাত্মার দয়া সেই কাজ করি যে আজকের দিনটা খুব আনন্দে কাটুক, কালকেরটা কালকে দেখব, সেই জন্যই এমন ভাব। আর আপনি এটাও বলেন যে বর্তমানে যদি লোকেদের সময় দেখতে হয়, তাহলে উজ্জয়নের ঘড়ির সময় দেখো, বিক্রমাদিত্যের ঘড়ির সময় দেখো, এই জিএমটি ইত্যাদি কিছুই নয়। দেখুন, এটা কালের নগরী, অর্থাৎ মহাকালের নগরী। আর মহাকালের নগরী অর্থাৎ সময়ের নগরী। আমি এটা একটু সায়েন্টিফিক্যালি বলবো যে যে আমাদের এখানে যে ৩০০ বছর আগে পর্যন্ত পৃথিবীতে স্ট্যান্ডার্ড টাইম ভারত থেকে মানা হতো। উজ্জয়ন মানে শুধু উজ্জয়ন নয়, কিন্তু উজ্জয়ন পুরো ভারতের প্রতিনিধিত্ব করত তখন। তো আমাদের স্ট্যান্ডার্ড টাইম উজ্জয়ন থেকে হতো। আর তার ৩০০ বছর আগে ৫০ বছর পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিস যখন ফরাসি লোকেদের সময় আসে, তো প্যারিসের সময় স্ট্যান্ডার্ড টাইম বলা হতো। আজকে ২৫০ বছর আগে যখন ইংরেজি হাজির হয়, তখন গ্রিনউইচের স্ট্যান্ডার্ড টাইম বলা হয়। তো গ্রিনউইচের মাধ্যমে রাতের ১২টার সময় দিনটা পাল্টায়। এটা কোনো সায়েন্টিফিক নয়। এটা ওরা মানে যে ভিত্তিতে সেটা ওদের নিজস্ব। যখন পুরো দুনিয়াতে রাজ ছিল ইংরেজদের, ওরা স্ট্যান্ডার্ড টাইম তৈরি করে দিয়েছেন। এটা ঠিক কথা যে স্বাধীনতার সাথেই এমন অনেক কিছু বিষয়ে আলোচনা হওয়া উচিত ছিল, বিচার হওয়াটা উচিত, সবকিছুর কথাটাই হওয়া উচিত। তো এই যে বিষয়, আমি এই ব্যাপারে গর্ব হয় যে এই নিয়ে আমাদের আইআইটি ইন্দোর এবং বিক্রম ইউনিভার্সিটি উজ্জয়ন, ফিজিক্সের সব স্টেটের আলাদা আলাদা ছাত্রছাত্রী, এবং শুধু আমাদের প্রদেশের নয়, আমাদের দেশেরই নয়, আশেপাশেও বেশ কিছু দেশের মান্যতা দেয় যে কে গ্রিনউইচের টাইমের বদলে ইন্ডিয়ান টাইম স্ট্যান্ডার্ড টাইম হবে। আর এটা সবার চেষ্টা, আজ নয়তো কাল অবশ্যই হবে, এটা পাকা কথা। মোহনজি, আজকাল তো প্রত্যেকের হাতে মোবাইল ফোন থাকে, একদম। পৃথিবীর যে কোনো জায়গার টাইম যখন তখন দেখা যেতে পারে। কিন্তু সূর্য তো চাইলেই যে কোনো সময় তো বেরোবে না। আপনি ওখানে বলুন, এটাও জানা যায় যে এই সময় সূর্য উঠবে, এই সময় চাঁদ জ্বলজ্বল করছে, সবকিছুই তো সামনে। এতে পার্থক্য আছে। রাত ১২টার সময় কেউ দিনের কাজ চালু করে কি?
আপনারাই বলুন না, আপনাদের মধ্যে কে রাত 12টায়? এখন এখন তো আমরা বেশিরভাগ লোক 12টাতেই দিন না, শুরু করে। সে তো বাধ্য হয়ে। আমি এটা অস্বীকার করছি না, আমি নাও বলছি না, কিন্তু আমি আমার যুক্তি তো দেবই, তাই না? আমার মতো আরো অনেক লোক আছে যারা এই কথাটা মানে যে সূর্যোদয়ের সময় যে দিন বদলানোর আমাদের যে পদ্ধতি, আজ নয়তো কাল সেটা মেনে নেবি, এতে অসুবিধাটা কি আছে? আমাদের এখানে তো সর্বভবন্ত সুখানি, সবাই সুখী থাকো, কোনো অসুবিধা নেই। এটা সত্যি যে সেই দৃষ্টিও দিতে হবে যার ভিত্তিতে ভারতীয় মানবিন্দুর পুনঃস্থাপনা হওয়া উচিত। দেখুন, আপনি সর্বদা মহাকালের কথা বলেন, শক্তির কথা বলেন, ভগবানের কথা বলেন, কিন্তু এখন মানুষ দেখেছে ওই মহাকালের এলাকাতেই তুফান এসেছে, ভগবানের মূর্তি ধরাশায়ী হয়ে গেছে। বাবা মহাকালের মহালোকের সময় প্রারম্ভে মূর্তিগুলো যে বানানো হয়েছিল সেটা আমাদের একরকম সাধারণ জিনিসের মূর্তি ছিল। তো সময়ের অভাবের কারণে সেটা এক আ এক রকমের যেমন প্লাস্টিক টাইপের মূর্তি বানানো হয়েছিল। কিন্তু ওটা কারণ আমাদের মডেল বানানো ছিল ভগবান শিব ঠাকুরের দেখানো। বাবা মহাকালের সঙ্গে ওনার ভগবান গণেশের যে লীলা সেটা দেখানো বা মা পার্বতীকে দেখাতে হবে, কার্তিককে দেখাতে হবে, ভগবান শিবের এই যে দুটো বিয়ে হয়েছিল, এক প্রথম বিবাহ মা সতীর সঙ্গে, তারপর পার্বতীর সঙ্গে। তো এই সবকিছু ভগবান শিবের পরিবার দেখানোর জন্যই সব প্রতিমা বানিয়ে মহাকালের মহালোক নির্মাণ করা। কিন্তু এ কথাটাও সত্যি যে ওসব প্রতিমা এবং যখনই আমাদের এখানে মন্দির তৈরি হয় তো সেই বিশেষ পাথরের বা আমাদের ধাতুতে তৈরি হয়। তার মধ্যে এমন ঝড় তুফান আসে ওই ওই যেমন কখনো কখনো বড় ভূমিকম্প হয়, তাতে অনেক কিছুই হতে পারে। কিন্তু আমাদের গর্ব যে সমস্ত প্রতিমা পাল্টে দিয়ে বিশেষ পাথর দিয়ে বানানোর চেষ্টা চলছে যাতে সব ঝঞ্ঝাটি শেষ হয়ে যায়, কিন্তু এটা করছি। আপনি মধ্যপ্রদেশ সম্পর্কে অনেক কথা বলেন, আর তা নিয়ে খুব চর্চাও হয়। আমি আপনাকে রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি। আপনি বলেছেন যে আমি মধ্যপ্রদেশকে মিল্ক ক্যাপিটাল বানাতে চাই, দুধের নদী যেন বয় এমন বানাতে চাই। আর কংগ্রেসের নেতা বলছে যে আপনি মধ্যপ্রদেশকে মদের সেন্টার বানিয়ে দিয়েছেন। আপনি তো মহিলাদেরও মাতাল বানিয়ে দিয়েছেন। সবথেকে বেশি মদ মধ্যপ্রদেশের মহিলারা খায়। এটা যেই বলুক না কেন সে নিশ্চয়ই কংগ্রেসের নেতা। আমি কংগ্রেসের সম্বন্ধে কি কথা বলতে চাই, কংগ্রেসের বড় বড় নেতা বোনেদেরকে টঞ্চ মাল বলতো, তাই কংগ্রেসের দুর্দশা হয়েছে। অঙ্ক বলে দিচ্ছে যে মা বোনেরা কেউ কখনো মদ খায় না, এ তো ওর রাতের নেশা যায়নি তাই ভুল বকছে আর কি, ওদের আর কিছু নেই। এটা তো ওর সোশ্যাল মিডিয়ায় পোস্ট আছে, যাতে উনি লিখেছেন নেশার নতুন সেন্টার মধ্যপ্রদেশ। ভোপালে বাজেয়াপ্ত হয়েছে ১,৮১৪ কোটির এমডি ড্রাগস। জগদীশপুরে নেশার ফ্যাক্টরি, ৯২ কোটির গাঁজা বাজেয়াপ্ত। আর ভোপালের রাজধানী এক্সপ্রেস থেকে ধরা পড়েছে ২৪ কোটির বিদেশি গাঁজা। আমার চেয়ে তো আপনি দেখছি বলে দিচ্ছেন। হ্যাঁ, আরে আমরা তদন্ত করেছি বলি তো ধরা পড়েছে, আমরা থড়ি ছেড়ে দিয়েছি। আমাদের দ্বারা অ্যাকশনের ভিত্তিতে পুলিশ তৎপরতার সাথে দেশের মধ্যে এই মধ্যপ্রদেশ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো জায়গা থেকে যদি এরকম অবৈধ পদার্থ যায়, আমাদের পুলিশ ধরে দক্ষতার সাথে আমরা এটা নিয়ে গর্ব করি। এবং সেই জন্য আগে কংগ্রেসের সময় ধরা পড়তো না, কারণ কি জানি ওরা কি কাজ করতো। কিন্তু আমাদের ওখানে তো শুধু ধরেই না, উল্টে ধরা পড়া অপরাধীদের বিরুদ্ধে কঠিনের থেকে কঠিন সাজা দিই। আপনাদের চ্যানেলে তো অনেকবার দেখিয়েছি যে আমি বড় বড় অট্টালিকাকে ধ্বংস করে দিয়েছি। এই কারণেই তো অবৈধ কাজ করলে যত বড় থেকেই বড় হোক, আমাদের সরকার তাকে ছেড়ে কখনোই দেবে না। এটা একদম ঠিক কথা, জেনে রাখুন। কিন্তু এই কথাটাও কি সত্যি যে মধ্যপ্রদেশে মদ খাওয়ার লোকের সংখ্যা বেড়ে গেছে, মদের ব্যবহার বেড়ে গেছে? খবরের কাগজে তো সংখ্যা এসেই গেছে যে ভারতে একমাত্র রাজ্য যেখানে ১৯টা শহরে আমরা মদ বন্ধ করে দিয়ে নিয়ন্ত্রণ দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ, আমরা মদ বন্ধ বা মদের ব্যবহার যত সম্ভব কম করতে চাই নিজের রাজ্যের ভেতরে। এটা বাড়তে দেওয়া হয়নি, এই ব্যাপারে আমি গর্বিত। বিরোধী দলের নেতাদের আরও একটা অভিযোগ এটাও যে আপনি নিজের ছেলের বিয়ে চুপচাপ দিয়ে দিয়েছেন, কৃপণতায়, বিনা খরচ করে, পার্টিও দেননি ওদের। আমি যত বড় পদে পৌঁছে যাব, আমাকে আমার একটা কাজের মধ্যে একটা কাজ দিয়ে সমাজে বার্তা দেওয়া প্রয়োজন।
বড় মানুষ বেশি দেখনদারি করে, ধুমধামে বিয়ে করালে গরিবদেরও বাধ্য হয়ে তো করতেই হয়, আর ওরা ধার করে ডুবে যায়, ওরা ঝামেলায় পড়ে যাবে। তো বিয়ে তো হতেই হবে, কিন্তু দেখনদারি কেন করতে হবে? এর থেকে বাঁচার প্রয়োজনীয়তা আছে। আর আমি এই বিষয়ে গর্ব হই, বলি যে ভাই আমি মুখ্যমন্ত্রী যতই হই, কিন্তু 50-50 জন লোক নিয়েও বিয়ে করাতে পারি। তো সেই ভিত্তিতেই আমি নিজের ছেলের বিয়েটা দিয়েছি। দেখুন, এটাও তো উল্টো রাস্তা, তাই না? নর্মালি যখন মুখ্যমন্ত্রী ছেলের বিয়ে হয় তখন তো প্রচুর লোক সমাগম হয় আর সবাই তো বেশ গান্ডে পিণ্ডে। দেখুন, মুখ্যমন্ত্রীর ছেলে তাই লক্ষ লক্ষ লোককে খাবার খাওয়াবে, এটা তো ভুল কাজ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর প্রারম্ভে আমি বলেছিলাম যে মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কেউ এরকম এই লেভেলের যে লোকজন থাকে, তাদের সংযমের বার্তা দেওয়ার এর থেকে ভালো সুযোগ আর নেই। আমি বিনয়ের সঙ্গে হাত জোর করে বলতে চাইবো যে কোনো ব্যক্তি অনাবশ্যক দেখনদারি করার দরকার নেই, এই বার্তাটাই দেশকে দেওয়া উচিত। আপনি পুষ্করের ঘাটে বিয়ে দিয়েছেন, একটা ছবি লোকেরা দেখেছে, আপনার স্ত্রী সীমা যাদব নিজের স্বামী মোহন যাদবের পা ধুচ্ছেন। এটা আমাদের সংস্কৃতি। আমার এই ব্যাপারে গর্ব যে আমাদের জন্য মা বোনেদের জীবন সত্যি অলৌকিক। আর বিশেষ করে বোনেদের বিয়ের পরেও জীবন যে ও নিজের বিয়ের আগে মা-বাবার সাথে যে পরিবারের আদরের মেয়ে থাকে, তো সেই পরিবারে প্রত্যেক সদস্যের প্রতিও প্রেম স্নেহ রাখেই। আর যেই বিয়ে করে ওরা শ্বশুরবাড়িতে চলে যায়, জীবনে ওদের আবার দ্বিতীয় একটা জন্ম হয়, দ্বিতীয় মা-বাবা তারা পায়, স্বামী পায়। কিন্তু ও নিজে নিজেই এই সবার জীবনের মঙ্গল কামনা করে পুরো জীবনটাকে কাটিয়ে দেয়। সব রকমভাবে আমি সেই সমস্ত বোনদেরকে প্রণাম করি, এই ভাবনাকে প্রণাম করি। আর এর জন্য আমার গর্ব হয় যে আমাদের এখানে পত্নীর ভাবও এমন, যেই ৭ পাকটা পুরো হবে, তখনই সেই স্বামীকে পরমেশ্বর ভগবানের সমান মানে। আর এটা দেখানো নয়, এটা তো ওদের সংস্কার কিন্তু একটা। স্বামীও কিছু মানে মানে কেন মানবে না? তবেই তো দুজনের সম্পর্কটা হবে। আমাদের এখানে সেই জন্য ১ জন্ম বলে না, ৭ জন্ম পর্যন্ত কল্পনা করা হয়েছে যে ৭ জন্ম পর্যন্ত এই জন্মেও, আগের জন্মেও, আগের জন্মেও স্বামী মিলে তো এই মিলবে। এই যে ভাবনা বোনেদের থাকে, এবং পত্নীর প্রতিও পতির ভাব এটাই হওয়া উচিত যে দুজনের মিলনে এমনই হোক। এই জন্যই আমাদের দেবদেবীরাও যদি প্রভু রামের কথা ভাবো আর মা সীতার কথা না ভাবো তো অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? রাধাকে না ভাবলে কানাইয়া পুরো হয় না। যদি পার্বতী মা না বলো তো নমঃ পার্বতী হরে হরে মহাদেব কথাটাই তো পুরো হয় না, তাই না? এটা আমাদের গর্ব, আমাদের দেবদেবীরাও এই সংস্কার দেয় এইসব বিষয়ে। কিন্তু কৃষ্ণকে নিয়েও আপনার অভিযোগ রয়েছে, ভগবান কৃষ্ণকে মাখন চোর বলো না। ওটা একটা প্রসঙ্গ ছিল। আমি এক জায়গায় শুধু কৃষ্ণ ভগবানের জীবনের লীলা নিয়ে বলেছিলাম। এমনিতে আমি এই বিষয়ে না কোনো ধর্মের পণ্ডিত, না আমি অত কিছু জানি, না মুখ্যমন্ত্রী এটা বলা উচিত। আমি বললাম যে ভগবানের একটু মনে হয়েছিল যে কংস যদি আমার মাখন খেয়ে শক্তিশালী হয়, তাহলে একদিকে এটাও হতে পারে যে আমি উল্লেখ করেছি পাখি খেয়েও এমনটা হতে পারে। আর আমি এসব পড়েছি, পড়াশোনা করেছি, এই বিষয়ে আমি আর কি। এখন তো মোদিজি ভগবান কৃষ্ণের সুদর্শন চক্রের কথা বলেছেন, ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম হবে সেটা সুদর্শন চক্রের মতো হবে। একদম ঠিক বলেছেন উনি, যে আমাদের জন্য অতীতকালেও ভগবান কৃষ্ণের যে লীলাটা ছিল, তাতে আমাদের সরকার ঠিক করেছে যে মথুরার মাহাত্ম্য, যে দ্বারকার মাহাত্ম্য, ওই সন্দীপনী আশ্রম উজ্জয়নের মাহাত্ম্য ভগবান কৃষ্ণ পড়তে আসেন। ওটাই পরশুরামের জন্মস্থান, জানা পাওয়ারের মাহাত্ম্য ভগবান কৃষ্ণের সুদর্শন চক্র স্বয়ং পরশুরাম দিয়েছিলেন। তো সুদর্শন চক্রের মহিমা তো ৫,০০০ বছর আগেই পৃথিবী দেখে নিয়েছে। আর মাননীয় মোদীবাবুর নেতৃত্বে সুদর্শন চক্রে পুরো ভারত এখন সুরক্ষিত থাকবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এ তো সৌভাগ্যের কথা। উনি দু মোহনের কথা উল্লেখ করেছেন, এক মোহন যিনি সুদর্শন চক্র চালিয়েছেন, আর দ্বিতীয় মোহন যিনি চরকা চালিয়েছেন। উনি তৃতীয় মোহনকে ভুলে গেছেন, যিনি মধ্যপ্রদেশে আছেন। মোদিজি কাউকে ভোলেন না, কিন্তু এ কথাটাও সত্যি যে মোদিজি সঠিক অর্থে উনি নিজেই মোহন। কারণ ওনার মোহনের সন্ধি বিচ্ছেদ যদি করেন তো এর অর্থ পেয়ে যাবেন আপনি। মোহন কাকে বলা হয়? মনমোহনকে। আর সব থেকে বেশি চর্চা তো মনমোহনকে নিয়ে। আর যার কোনো কিছুতেই মোহ মোহন নেই। নেই, তিনি হলেন মোহন। আর মোদিবাবু এমন, যার নিজের কাজের মন, লাগাতার মানুষকে নিয়ে চলার ভাব রয়েছে, ওর ব্যক্তিগত মনোহ কোনো নেই। এটাই ওনার কাজের পরাকাষ্ঠা। আসুন জনতা থেকে দু একটা প্রশ্ন নিয়ে নিই।
স্যার আপনার অনেকগুলো রিলস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে, আর আপনি সবসময় ট্রেন্ডিং এও থাকেন। রিলস বানানো কি আপনার শখ? কি বলতে চান এ দেখুন, ব্যাপারে? আমি এমন কিছু ভেবেও দেখিনি, কিন্তু আমার ইচ্ছা হলে কচুরি খাওয়া তো রাস্তা দাঁড়িয়ে পড়ি। মুখ্যমন্ত্রী তো কি হয়েছে, এখন কেউ শুটিং করে দেখিয়ে দিলে আমি কিছু করতেও তো পারবো না। আমি আমি নিজের জীবনে যতই মন্ত্রী হই, মুখ্যমন্ত্রী হই, যা কিছুই কাজ করি, আমি নিজের জীবনে সামান্য থেকে সামান্য হয়ে থাকতে চাই। এই ভাব নিয়ে কখনো কখনো এভাবেই অন্যের কথা কিছু আলাদা করি আর মানুষ জনপ্রিয় করে দেয়। আমার এরকম কোনো ইচ্ছে থাকে না যে আমার এই পিকচার বা এই ভিডিওটা হওয়া এই উচিত। জন্য প্রশ্ন করছে কারণ আজকের দুনিয়ায় রিলসের খুবই প্রচলন আছে, আর জায়গায় জায়গায় লোক রিলস বানায়, আর আপনি ভুট্টা খাচ্ছেন বা চা বানাচ্ছেন বা পকোড়া ভাজছেন, এসব রিলস খুবই পপুলার আমি হয়েছে। আপনাকে বলেছি যে এটা আমি আমার নিজের আনন্দের জন্য, এটা যা হয়ে থাকে, যেমন আমি নিজে ছোট থেকে ছোট মানুষের কাছেও তাদের সাথে কিছু সময় আনন্দ দিতে পারি, তাহলে আমার যাওয়া উচিত, আনন্দ দেওয়া উচিত। এখন আমি যেই পঞ্চমণি থেকে বেরোচ্ছি, আর পঞ্চমণি থেকে বেরোনোর পরে আমের সিজন, আর আমাদের বোনেরা এমন নিজেদের ছোট ছোট পাত্রে আম নিয়ে বিক্রি করছে তারা। তো আমি যদি ওখানে দাঁড়িয়ে একটু আম ওদের সাথে খেয়ে নিই, বাচ্চা বা ওদের সাথে বসে বাচ্চাদের স্কুলে অবশ্যই পাঠানো উচিত। তো এসব করতে আমার বেশ ভালো লাগে, তো এই ভাবনা নিয়ে আমি ওখানে যাই আর কি। সব থেকে বেশি যা নিয়ে আলোচনা হয় সেটা এক মুসলিম মহিলার বাচ্চা আপনি কোলে নেন, আরও আপনার সাথে সেলফি তোলে। আমি দেখাতে চাই লোকেদের, তারপর আপনার রিয়াকশন চাইবো। এটা একটা এমন ফটো যেটা মানুষের খুব পছন্দ হয়েছে। এই কথাটা সত্যি যে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের দ্বারা আমার পরিবারের জন্য, এবং এটা একটা সংস্কার যে আমার কাছে আমার সবাই বোন, ও হিন্দু হোক মুসলিম হোক, হাজার বোনের থেকে আমি রাখি বেঁধে থাকি। এতে আপনি ওই প্রমাণ দেখতেই পাচ্ছেন যে ভাই যদি নিজের ভাগনাকে হাত নেয় তো বোনের কোনো পর্দাই নেই সেখানে, ও নিজে খুব আরামে নিজেকে নিয়ে নিশ্চিন্তে বোন রূপেই দেখা হচ্ছে। আমার তো গর্ব যে আজকের সময়েও এটা যাদের মাথায় জানি না কি কি আসে, তাদের এই জবাবটা আপনার থেকেই পেয়ে যাবেন যে রাজ্যে এক রাজ্যের নেতৃত্বকর্তা সাধারণ নাগরিক হিসেবে একজন সাধারণ মুসলিম বোনের সাথেও কতটা নিজের ভাইয়ের প্রেম পাচ্ছে। তারা নিজের বাচ্চাকে আমার কাছে দিয়ে যায়, তো ওর স্বামী ওর সাথে, তো একভাবে আমার জামাইবাবু ধরে নেন, উনি সঙ্গেও রয়েছেন।